লাস্ট যে আর্কিটেকচারটা একদম সর্বশেষ, এই আর্কিটেকচার প্যাটার্নটা বাকি আছে, এটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্ন। তো ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্ন, এটার নাম শুনলেই আমরা কিছুটা ধারণা করতে পারছি যে এখানে আসলে আমরা আমাদের পুরো সফটওয়্যারটাকে কিছু ইভেন্টে ভাগ করে ফেলবো। তাই তো আমাদের সফটওয়্যারের কম্পোনেন্ট গুলাকে আমরা এই ক্ষেত্রে ইভেন্ট হিসেবে ডিসকাস করব। আর ওই ইভেন্ট গুলা কিভাবে হ্যান্ডেল করা যায় বা কিভাবে কোঅর্ডিনেট করা যায় এবং ওই ইভেন্ট গুলা কিভাবে প্রসেস করে রেসপন্সটা ইউজারকে প্রোভাইড করা যায়, এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হবে। তো আমি বইটাতে চলে যাচ্ছি। আচ্ছা, তোমরা তো এখন একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? পিডিএফ স্ক্রিন, একটা ফিগার। একটু আমাকে বলবা আর কি যে দেখা যাচ্ছে কিনা, কারণ দুইটা পিডিএফ থেকে দেখাবো তো, মানে একটা ফিগার থাকবে আর একটা হচ্ছে লেখা থাকবে। একটা ফিগার তো দেখতে পাচ্ছ, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো তো একটা লেখা আসে মানে এবার আরেকটা পেজ দেখতে পাচ্ছ কিনা যে শুধুমাত্র ডেসক্রিপশন লেখা আছে, কোনো ফিগার নাই, দেখতে পাচ্ছ? মানে কোনো চিত্র নাই, শুধুমাত্র লেখা। এখন কি এটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ঠিকঠাক শেয়ার হচ্ছে, এখন শুরু করবো। তো ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নটা, এইটা আসলে একটা ডিস্ট্রিবিউটেড টাইপের আর্কিটেকচার প্যাটার্ন। ডিস্ট্রিবিউটেড কেন? কারণ ওই আমরা পুরো সফটওয়্যারটাকে কিছু ইভেন্ট হিসেবে চিন্তা করে এই ইভেন্ট গুলাকে বিভিন্ন ইভেন্ট প্রসেসিং ইভেন্ট প্রসেসর থাকবে, ইভেন্ট প্রসেসর কম্পোনেন্ট থাকবে, ওইভাবে কাজটা আসলে শেয়ার করে দেওয়া মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আর কি। এই কারণে এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার প্যাটার্ন। আবার এটা অ্যাসিনক্রোনাসও। অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে যে বোথ পার্টি একদম একদম একই সময়ে প্রেজেন্ট থাকতে হবে এমন না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরো একটা কম্পোনেন্ট কোনো একটা কাজ শেষ করে সে তার রেজাল্টটা ডেলিভার করলো, পরবর্তীতে ওই রেজাল্টটার উপরে অন্য আরেকটা কম্পোনেন্ট কাজ করতে পারবে। তো এইটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস আর কি। আর এই আমাদের ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নটা ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও যেমন কাজ করতে পারে, সেরকম লার্জ কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কাজ করতে পারে। আর আমাদের যে ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্ট গুলা থাকবে, এটা আসলে হাইলি ডিকাপলড থাকবে। মানে একটা ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্টের সাথে আরেকটা ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্টের কাপলিংটা খুবই কম থাকবে, মানে যথাসম্ভব না থাকবে। হাইলি ডিকাপলড মানে খুবই লুজ কাপলিং আছে ওদের মধ্যে। তো যেহেতু ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্ট গুলো হাইলি ডিকাপলড থাকবে, তাহলে আমরা মোটামুটি এই যে আমাদের যে মূল একটা লক্ষ্য থাকে যে আমরা কাপলিংটা কমাইতে চাই, এই লক্ষ্যটা আমরা মোটামুটি অ্যাচিভ করতে পারি ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্ন। তো এটা গেল প্রাথমিক আলোচনা। আর যেহেতু আমাদের ওই ইভেন্ট কম্পোনেন্ট গুলা আমাদের হাইলি ডিকাপলড থাকে, এই কারণেই আমরা এই ইভেন্ট ড্রিভেন প্যাটার্নটা হাইলি অ্যাডাপ্টেবল টাইপের একটা প্যাটার্ন। আর আমরা যে মাইক্রো সার্ভিস প্যাটার্ন পড়েছি, মাইক্রো কার্নেল প্যাটার্ন পড়েছি, ওইগুলোও কিন্তু ডিস্ট্রিবিউটেড টাইপেরই প্যাটার্ন। তবে মাইক্রো সার্ভিসটা ধরো মানে আরো বেশি মানে নতুন এবং হচ্ছে আরো বেশি ডেভেলপড বলতে পারো আর কি। তো এখন ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নে আমাদের দুইটা মেইন টাইপের টপোলজি থাকে আর কি। মানে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি যে আমরা ইভেন্ট গুলাকে কিভাবে সাজাবো বা কিভাবে ম্যানেজ করব। তো একটা হচ্ছে মিডিয়েটর আর একটা হচ্ছে ব্রোকার। তো প্রথমে একটু সংক্ষেপে বলি যে দুইটা কিভাবে, মানে ওই মিডিয়েটরটা কিভাবে মানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমরা মিডিয়েটরটার বর্ণনা করব, এরপরে আমরা ব্রোকারটার ক্ষেত্রে দেখবো আর কি। তো মিডিয়েটর টপোলজি, এটা হচ্ছে প্রথমটা। এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের এমন টাইপের ইভেন্ট থাকবে যেটাতে একাধিক স্টেপ আছে। একাধিকের বেশি মানে বলা যায় যে কয়েকটা স্টেপ যখন থাকবে, মাল্টিপল স্টেপ যখন থাকবে একটা সিঙ্গেল ইভেন্টের মধ্যে, তখন এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ওই যে স্টেপ গুলো আছে ওর ভেতরে আমাদের একটা কোঅর্ডিনেটর প্রয়োজন। মানে ওই স্টেপ গুলাকে আমরা ঠিকঠাক ভাবে পারফর্ম করতে হইলে আমাদের একটা অর্কেস্ট্রেশন
করতে পারে বা হচ্ছে কোঅর্ডিনেশন করতে পারে এমন একটা কম্পোনেন্টের প্রয়োজনীয়তাটা আমরা ফিল করি, তখন আমরা এই যে মিডিয়েটর টপোলজিটা ইউজ করব। আর এই যে কোঅর্ডিনেশন বা অর্কেস্ট্রেশনের কাজটা করবে হচ্ছে আমাদের সেন্ট্রাল মিডিয়েটর। তো এই কারণে এই মিডিয়েটর টপোলজিটার নাম হচ্ছে মিডিয়েটর টপোলজি, যেহেতু একটা সেন্ট্রাল মিডিয়েটর থাকে এইটা। আর ব্রোকারটা আমরা পরে বলছি যে কখন ব্যবহার করব। একটা জিনিস এখনই বলা যায় যে যখন এই ধরনের অর্কেস্ট্রেশন রিকোয়ারমেন্ট থাকবে না, মানে যখন অনেকগুলো মাল্টিপল স্টেপ একটা ইভেন্টে আছে যাদের মধ্যে কিনা কোঅর্ডিনেশন করতেই হবে, এই ধরনের রিকোয়ারমেন্ট থাকবে না, তখনই আমরা ব্রোকারটা চিন্তা করতে পারি। পরের এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু কেবলমাত্রই বললাম যে আমাদের যখন এমন ইভেন্ট থাকবে যেগুলা মাল্টিপল স্টেপ আছে এবং মোটামুটি কিছুটা কোঅর্ডিনেশন প্রয়োজন ওই ইভেন্টটা প্রসেস করতে, তখন আমরা মিডিয়েটর টপোলজি ইউজফুল। তাহলে এবার একটা এক্সাম্পল আলোচনা করি। তো এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, যে ধরো একটা সিঙ্গেল ইভেন্ট আছে, ইভেন্টটা বলছে যে একটা কাস্টমার একটা স্টক ট্রেড প্লেস করতে চায়। এখন স্টক ট্রেড প্লেস করতে চায় বলতে এটা কেমন বিষয়? এটা হচ্ছে, তোমরা স্টক এক্সচেঞ্জের নাম শুনেছো কিনা? ঢাকা স্টক এক্সচেঞ্জ বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ নাম শুনেছো এরকম? এখানে হচ্ছে স্টক বা শেয়ার বেচা কেনা হয় আর কি। সহজ কথা বললে, ধরো একটা কোম্পানি, বাংলাদেশে যেমন ইউনিলিভার কোম্পানি আছে, তো ইউনিলিভার কোম্পানি তার মালিকানার কিছু অংশ টাকার বিনিময়ে শেয়ার হিসেবে সেল করে আর কি। তো ওই শেয়ার আমরা কি মানে হচ্ছে সাধারণ মানুষ কিনতে পারে, এরপরে শেয়ারের দাম বাড়লে বিক্রি করবে, এরকম মানে তাহলে তার প্রফিট হবে, তাহলে কোম্পানির যে প্রফিটটা ওইটাও সে একটা অংশ পাবে। এটা হচ্ছে স্টক ব্যবসার মূল বিষয় আর কি। এক্সাম্পলটা বলছে যে ধরো আমাদের একটা স্টক পারচেজ অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমরা স্টক কেনা বেচা করতে পারি, আমরা টাকা মানে ব্যালেন্সে রাখবো, ওই টাকার বিনিময়ে স্টক কিনবো আর কি। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি স্টক ট্রেড প্লেস মানে হচ্ছে আমি ধরো একটা স্টক বিক্রি করতে চাই অথবা কিনতে চাই, এটা হচ্ছে স্টক ট্রেড। ট্রেড মানে বেচা কেনা। তো এই ধরো আমি একটা অর্ডার দিলাম। আহ, তো এই অর্ডারটা, আমি এই উদাহরণটা এত আলোচনা করছি কারণ হচ্ছে ধরো আমাদের মানে পরীক্ষায় যখন কোশ্চেন আসবে তখন যে খুব সহজ এক্সাম্পল আসবে এমন না, মানে একটু কমপ্লেক্স এক্সাম্পলও আসতে পারে। তো এখন স্টক ট্রেড ধরো প্লেস করেছে কাস্টমার। তো স্টক ট্রেড প্লেস করলে কি হয়, প্রথমে আসলে দেখতে হবে যে এই যে ট্রেড রিকোয়েস্টটা আসছে এইটা কি আমাদের অরিজিনাল যে অথেন্টিকেটেড কাস্টমার তার কাছ থেকে আসছে কিনা, এটা একটা চেকিং এর প্রয়োজন আছে, টাকা পয়সার ব্যাপার তো। তারপরে দেখতে হবে যে আমাদের স্টক বেচা কেনা করার বেশ কিছু নিয়ম কানুন আছে। তো এই কারণে সেই নিয়ম কানুন গুলার সাথে কমপ্লাই করছে কিনা, সেই নিয়ম কানুন গুলো মানছে কিনা, এটা একটা দেখতে হবে। ধরো একটা নিয়ম হইতে পারে যে কোনো একটা স্টকের পূর্ণ সংখ্যক স্টক কিনতে হবে, মানে একটা দুইটা এরকম কিনতে হবে আর কি। তো কেউ একজন স্টক ট্রেড প্লেস করতেছে যে 0.5টা স্টক সে কিনতে চায় বা সেল করতে চায়, তো ওই স্টকে যদি এই ধরনের কোনো সুযোগ না থাকে তাহলে স্টক ট্রেডটা প্লেস হবে না, এরকম। তারপরে আমাদের এই যে এই যে স্টকটা বেচা কেনার জন্য আমরা যে প্ল্যাটফর্ম ইউজ করতেছি, সেই প্ল্যাটফর্মটা একটা ফি বা কমিশন চার্জ করে। তো সেই কমিশনটা কত হবে এবং কমিশনটা পাওয়ার পরে আমাদের হচ্ছে অর্ডারটা, যে টাকা প্রয়োজন অর্ডার মানে ওই স্টকটা কিনতে, সেই টাকাটা আসলে ব্যালেন্সে আছে কিনা, এখানে অনেকগুলা চেকিং এর প্রয়োজন হয় আর কি। এবং সবগুলা চেকিং রাইট থাকলে তখন আমরা ওই স্টকটা বেচা বা কেনার জন্য আমরা এটা ওই অর্ডারটা প্লেস করতে পারি আর কি। তো এখানকার যে ব্রোকারটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টক ব্রোকার। হ্যাঁ, মানে স্টকের বিষয়টা হচ্ছে বেচা কেনা করতে হলে আরো কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোতে আসলে তোমার অ্যাকাউন্ট খুলতে হয়। তো ওই কোম্পানিগুলা যাদের মাধ্যমে আমরা বেচা কেনা করতে পারি, সেই সেই কোম্পানিগুলোর নাম হচ্ছে ব্রোকার। তো আমরা যখন একটা স্টক মানে কেনার অর্ডার প্লেস করি তখন আসলে আমাদের আইডি থেকেও যায়, আবার আমরা যেই ব্রোকারের সাথে আমাদের অ্যাকাউন্ট আছে ওই ব্রোকারের অ্যাকাউন্টের সাথেও একটা লিংক থাকে, সেইটাই আসলে বলছে যে আমাদের ওই ফাইনালি ওই ব্রোকারের, উইথ দ্যাট ব্রোকার দ্য ট্রেড উইল বি প্লেসড।
এখন আমরা বুঝতে পারতেছি যে এই যে একটা সিম্পল ইভেন্ট, এটা করতে অনেকগুলো স্টেপ প্রয়োজন, এবং এখানে আসলে কোঅর্ডিনেশনও প্রয়োজন। কারণ একটা স্টেপ কি হচ্ছে, এখানে এমন হইতে পারে যে কিছু স্টেপ আমরা প্যারালালি চালাইতে পারি, আবার কিছু স্টেপ হয়তো ওয়েট করতে হবে যে একটা হইলে আরেকটা করতে হবে। এই ধরনের কিছু বিষয় আছে। তো এই যে একটা কোঅর্ডিনেশনের রিকোয়ারমেন্ট চলে আসছে, এই কারণে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের মিডিয়েটর টপোলজিটা আমরা ইউজ করতে হবে। কারণ এই যে স্টেপগুলা, এই স্টেপগুলা কখন কোনটা পারফর্ম হবে, আমরা তাড়াতাড়ি করার জন্য কিছু স্টেপ কি একই সাথে পারফর্ম করা যায় কিনা, এই ডিসিশন গুলা আসলে নিবে আমাদের যে সেন্ট্রাল মিডিয়েটর, সে নিবে। এই কারণে আমরা বুঝতে পারলাম যে এই টাইপের ইভেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা মিডিয়েটর টপোলজি ব্যবহার করব। তো ধরো স্টেপ গুলার কিছু স্টেপ থাকতে পারে প্যারালালি আমরা রান করতে পারি। যেমন ধরো একই সাথে চেক করতেছি যে টাকা আছে কিনা, আবার হচ্ছে একই সাথে চেক করতেছি যে আমাদের যে কমিশনটা দরকার ব্রোকারদের, সেইটা মানে দেওয়ার মতো ব্যালেন্স আছে কিনা। তো এই কাজ দুইটা আমরা প্যারালালি করলে আমাদের একটু ফাস্টার হবে। আবার কিছু স্টেপ ধরো সিরিয়ালি করতে হবে বা সিকোয়েন্সিয়ালি করতে হবে। কিরকম সেটা, ধরো আমি আগে দেখতে হবে আমার টাকা আছে কিনা, তারপরে আমি আমার ব্রোকারকে রিকোয়েস্ট পাঠাবো যে হ্যাঁ তুমি টাকা আছে, অর্ডারটা প্লেস করো। এগুলো হচ্ছে বিষয় আর কি। তো এখন এই যে কথাটা বললাম, আমরা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারের একটা ফিগার দেখে আসি। সেটা হচ্ছে এইটা। তো শুরুতে দেখো একটা ইভেন্ট আছে লাল কালারের, তারপরে আমাদের ইভেন্ট কিউ আছে। ইভেন্ট কিউ মানে এখানে মাল্টিপল ইভেন্ট থাকলে ওই ইভেন্ট গুলা ওই সারিবদ্ধভাবে ওয়েট করবে, কিউতে থাকবে। তারপরে হচ্ছে একটা একটা করে আমাদের ইভেন্ট মিডিয়েটরে আসবে। তো এখানে আরেকটা কম্পোনেন্ট আছে ইভেন্ট মিডিয়েটর, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। যে ইভেন্ট মিডিয়েটর আমাদের এই ইভেন্টটাকে আসলে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে। যেহেতু মাল্টিপল স্টেপ আছে, ছোট ছোট ইভেন্টে ভাগ করে ফেলবে। তো ইভেন্টে ভাগ করে ফেলার পরে এখানে এখান থেকে আবার সে মাল্টিপল ইভেন্ট চ্যানেলের মাধ্যমে ইভেন্ট প্রসেসর কম্পোনেন্টের কাছে পাঠাবে ওই ইভেন্ট গুলাকে। যেমন একটু আগে আমরা দেখলাম যে স্টক ট্রেড প্লেস করতে চাই, তো ও হয়তো দেখলো যে এটাকে আমরা তিনটা আলাদা আলাদা ইভেন্টে ভাগ করে ইভেন্ট চ্যানেলে দিতে পারি, এবং তিনটে ইভেন্ট চ্যানেল রেখেছে এই কারণে। তারপর ওই ইভেন্ট চ্যানেল গুলা থেকে আমাদের এই যে ইভেন্ট প্রসেসিং কম্পোনেন্ট যেগুলো আছে, লেখা নাম হচ্ছে ইভেন্ট প্রসেসর। তো এই ইভেন্ট প্রসেসরটা, এক একটা ইভেন্ট প্রসেসর আমাদের ওই যে ছোট ছোট যে ইভেন্ট গুলা তৈরি হয়েছে বা ওই বড় ইভেন্টটার যে স্টেপ গুলা তৈরি হয়েছে, ওই স্টেপ গুলাকে আসলে প্রসেসিং এর কাজটা করবে ইভেন্ট প্রসেসর। এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের ইভেন্ট প্রসেসর মূলত প্রসেসিং বা আমাদের যে লজিক অনুযায়ী প্রসেসিং এর কাজটা সেইটা করবে হচ্ছে ইভেন্ট প্রসেসর। আর এই যে আমার যেহেতু একটা ইভেন্ট থেকে ইভেন্ট মিডিয়েটর অনেকগুলা ছোট ছোট ইভেন্ট বা স্টেপে ভাগ করে ফেলেছে, এবং ইভেন্ট প্রসেসর গুলা সেই টাস্কটা পারফর্ম করছে, তাহলে এদের সবার কাজ যখন শেষ হবে, তখন আসলে আমার এই ইভেন্টটার কাজ শেষ হবে। তো এখানে ওই যে চারটা মেইন টাইপের কম্পোনেন্ট আছে। একটু আগে আমরা আলোচনা করলাম ওই যে ইভেন্ট কিউ, মিডিয়েটর, ইভেন্ট চ্যানেল আর ইভেন্ট প্রসেসর। তারপর এটার ডেসক্রিপশন আসলে আমি ফিগার দেখিয়ে বলে ফেলেছি অলরেডি। স্যার একটা কোশ্চেন তাহলে, এই আর্কিটেকচার তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে না মনে হয়, তাই না? অন্য ইভেন্টের উপরে নির্ভরশীল। না, বিষয়টা হচ্ছে আমরা যে ওই যে হাইলি ডিকাপল যে ইভেন্ট প্রসেসর বলছি, আমরা শুরুতে দেখলাম না হাইলি ডিকাপল ইভেন্ট প্রসেসর থাকে। তো এই যে আমাদের নিচের যে ইভেন্ট প্রসেসর গুলা, এইগুলা হচ্ছে হাইলি ডিকাপল, বুঝছো? তো এই হাইলি ডিকাপল হইলেও তোমার আমাদের ইভেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তো দেখতে পাচ্ছি এখানে আসলে কোঅর্ডিনেশনের দরকার আছে। ওই কোঅর্ডিনেশনের কাজটা করবে আসলে ইভেন্ট মিডিয়েটর। কিন্তু আমাদের এই যে ইভেন্ট প্রসেসর যেটা, এরা আসলে সিঙ্গেল পারপাস ইভেন্ট, মানে এরা একটা করে ইভেন্টের কাজ করে, এরা হচ্ছে আসলে আউটপুটটা দিয়ে দিবে। আর বিষয়টা হচ্ছে আমাদের ধরো যে ধরনের সফটওয়্যার থাকবে বা রিকোয়ারমেন্ট থাকবে, ওর আমাদের তো মাল্টিপল অপশন আছে, অনেকগুলা প্যাটার্ন আছে।
তো আমাদের আসলে এটা নিজেদের চুজ করতে হবে যে কোন প্যাটার্নটা নিলে আমাদের জন্য মানে বেস্ট সুইটেবল হয় আর কি। তো ধরো আমরা এখন যেটা করছি এটা হচ্ছে আসলে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার প্যাটার্নটা যেভাবে কাজ করে সেইটা আমরা করছি। এরপরে আমাদের যদি এটা সুইটেবল হয় আমরা ব্যবহার করব, আর সুইটেবল না হলে ব্যবহার করব না। এটা হচ্ছে বিষয়। তারপর আমাদের এই যে এখানে মূলত দুই ধরনের ইভেন্ট থাকতে পারে। একটা হচ্ছে ইনিশিয়াল ইভেন্ট আর একটা হচ্ছে প্রসেসিং ইভেন্ট। ইনিশিয়াল ইভেন্ট মানে হচ্ছে আমাদের যে শুরুর যে বড় ইভেন্টটা ছিল, যে ওই যে একটা স্টক ট্রেড আমরা প্লেস করতে চাই, ওইটাই ওই অরিজিনাল ইভেন্টটা হচ্ছে ইনিশিয়াল ইভেন্ট। আর আমাদের মেডিয়েটর যখন ওই ইভেন্টটা রিসিভ করে আমাদের ছোট ছোট যে প্রসেসিং ইভেন্টে ভাগ করে ফেলবে, সেইটা হচ্ছে আমাদের প্রসেসিং ইভেন্ট। আর প্রসেসিং ইভেন্ট এদের ম্যানেজ করা হচ্ছে আমাদের এই যে ইভেন্ট প্রসেসর কম্পোনেন্ট গুলো আছে, এরা হচ্ছে প্রসেসিং ইভেন্ট রিসিভ করে। আর একটা বিষয় যে আমাদের ওই একটু আগেও বললাম যে আমাদের মেইন প্রসেসিং এর কাজটা কিন্তু ইভেন্ট মিডিয়েটর করে না। প্রসেসিং এর কাজটা ওই যে বিজনেস লজিক অনুযায়ী বা সফটওয়্যারের লজিক অনুযায়ী প্রসেসিং এর কাজটা করে ইভেন্ট প্রসেসর। ইভেন্ট মিডিয়েটর কোন কাজ করে, ও আসলে কাজগুলো ভাগ করে দেয়। আর যদি কোনো কোঅর্ডিনেশন প্রয়োজন হয়, কোঅর্ডিনেশন কিরকম, ধরো আমার এই প্রথম দুইটা ইভেন্টের কাজ কমপ্লিট হওয়ার পরে আসলে আমি এই যে ইভেন্টটার মানে কাজটা আমি করতে পারবো, সেই ক্ষেত্রে ওই কোঅর্ডিনেশনের কাজটাতেও সাহায্য করবে আমাদের ইভেন্ট মিডিয়েটর। আর আমাদের ইভেন্ট প্রসেসর যারা, এটা ওরা আসলে ইভেন্ট গুলা রিসিভ করবে ইভেন্ট চ্যানেল থেকে। এইটা হচ্ছে সেই ইভেন্ট চ্যানেল। এটা একটা জাস্ট কম্পোনেন্ট আর কি, মানে ওখানে এসে ও প্রসেসিং ইভেন্ট গুলা ওয়েট করবে। যখন ইভেন্ট প্রসেসর রেডি থাকবে তখন সে আসলে রিসিভ করে নেবে। এখন আমাদের যে ইভেন্ট প্রসেসর কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলা আমাদের য- যেমন আমাদের প্রসেসিং ইভেন্ট গুলার টাইপ অনুযায়ী এদের আসলে ডিটেলসটা কেমন থাকবে সেটা ডিপেন্ড করবে আর কি। তবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ইন জেনারেল প্রত্যেকটা ইভেন্ট প্রসেসর যে আছে, ওরা আসলে একটা সিঙ্গেল বিজনেস টাস্ক পারফর্ম করবে। আর ওরা কিন্তু ওদের যে টাস্কটা পারফর্ম করার জন্য অন্য ইভেন্ট প্রসেসরের উপর ডিপেন্ড করবে না। তো এখানে বিষয়টা হচ্ছে আমার এই ইভেন্ট প্রসেসরের যদি এমন কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আগের দুইটা ইভেন্ট প্রসেসরের কাজ শেষ হইতে হবে, সেক্ষেত্রে এই কাজটা শেষ হবার পরে আমার ইভেন্ট মিডিয়েটর যে আছে, সে ওই প্রসেসিং ইভেন্টটা ইভেন্ট প্রসেসরের কাছে পাঠাবে। কিন্তু ইভেন্ট প্রসেসর যখন একটা কাজ পেয়ে গেছে, তখন ওর অন্য কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই। এইটাই হচ্ছে এই আর্কিটেকচারের মেইন বিষয়টা। ও যখন পেয়ে গেছে তখন ও ওর যে স্পেসিফিক কাজটুকু আছে সেটুকু ও করতে পারবে। ধরো আমার এই পাশ থেকে বলে দিয়েছে হ্যাঁ টাকা আছে, তাহলে এখন এর কাছে বলছে যে এর কাজ শুধুমাত্র টাকা থাকলে ও হচ্ছে একটা মানে একটা রিকোয়েস্ট ইনিশিয়েট করবে ব্রোকারের কাছে। তাহলে ওর কাছে যখন রিকোয়েস্ট চলে আসছে, তখন এমন ভাবেই আসবে যে আগের যা যা কাজ প্রয়োজন সেটা হয়ে গেছে। তো ওকে আর কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না, ও শুধুমাত্র নিজের কাজটা করে ও ওর আউটপুটটা পাঠায় দিবে। এটা হচ্ছে বিষয়। এবার আমরা একটা এই যে জিনিসটা এতক্ষণ বললাম এটার একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে ওই সেম জিনিসটাই
আরেকবার জাস্ট কথা বলবো, মানে আরেকবার জাস্ট হচ্ছে রিপিট করব। তো এখানে বিষয়টা হচ্ছে একটা ইন্স্যুরেন্সের এক্সাম্পল দেওয়া আছে। তো ইন্স্যুরেন্সের আসলে বইগুলোতে ইউএস এর লেখা, তো ইন্স্যুরেন্স স্টক এই টাইপের এক্সাম্পল বেশি আসে। তো ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে ওই ইন্স্যুরেন্সের অনেকগুলা ইভেন্ট থাকতে পারে। তো এখানে যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে রিলোকেশন ইভেন্ট। রিলোকেশন ইভেন্ট মানে ধরো ইউএস এর একটা সিটি থেকে সে হয়তো অন্য স্টেটের আরেকটা সিটিতে যাচ্ছে। এখন আমাদের বাংলাদেশে হইলে হয়তো এক শহর থেকে আরেক শহরে গেলে এটা আসলে কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ দেশটা ছোট। কিন্তু ইউএস এর বিষয়টা হচ্ছে ওদের এক একটা স্টেটে এক এক ধরনের রুলস আছে। তো এই রুলস অনুযায়ী ওই ইন্স্যুরেন্সের মানে আহ, বিভিন্ন কন্ডিশন চেঞ্জ হয়। এই কারণে ওই ইভেন্টটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তো এখানে দেখো, প্রথম হচ্ছে কাস্টমার রিকোয়েস্ট পাঠিয়েছে উপরে যে আমি রিলোকেট করছি, যে এই স্টেটে আমি যাচ্ছি আর কি। তো ওই ইভেন্টটা রিসিভ করলো আমাদের ইভেন্ট মিডিয়েটর, করে ও ছোট ছোট ইভেন্ট প্রসেস, মানে ছোট ছোট প্রসেসিং ইভেন্টে ভাগ করবে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ অ্যাড্রেস একটা, তারপর রিক্যালকুলেট কোড। কোড মানে হচ্ছে যে ধরো আসলে ওই এখন আমার অ্যাড্রেসটা চেঞ্জ হওয়ার কারণে যে স্টেটে গেছে ওই স্টেটে কি আমাদের কোনো ওর মান্থলি ইনস্টলমেন্টে চেঞ্জ হবে কিনা, বা হচ্ছে আহ, আর কোনো মানে এটাই হচ্ছে রিক্যালকুলেশন কোড, ঠিক আছে? যে ওর ইন্স্যুরেন্স অ্যামাউন্টে কোনো চেঞ্জ হবে কিনা বা ওর ইনস্টলমেন্টে কোনো চেঞ্জ হবে কিনা। তারপরে হচ্ছে এই যে আপডেট ক্লেম, এই প্রসেসিং ইভেন্টের কাজ হচ্ছে এই যে স্টেটটা চেঞ্জ হলো, এই এই কারণে আমাদের ওই যে মানে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট মানে হচ্ছে ক্লেম অ্যামাউন্ট, মানে যে টাকাটা ইন্স্যুরেন্সের ফলে পাওয়ার কথা সেই টাকাটার পরিমাণে কোনো চেঞ্জ হবে কিনা। মানে বিষয়টা হচ্ছে ধরো ও আগে নিউ ইয়র্কে ছিল, ওর একটা ইন্স্যুরেন্স ক্লেমে ওর হয়তো 10 লাখ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু যখন ও স্টেট চেঞ্জ করে এখন ধরো ক্যালিফোর্নিয়া আসলো, দেখা যাবে যে ও 10 লাখ না, ও আরো বেশি টাকা পাওয়ার মানে দাবিদার এখন। কারণ মানে ক্যালিফোর্নিয়া স্টেটের রুলসটা এরকম। তো এই এই কাজটা করবে হচ্ছে ধরো আপডেট ক্লেম, যে ইভেন্ট প্রসেস আপডেট ক্লেম, এই কাজটা হচ্ছে ক্যালকুলেশন করবে আর কি। তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 5টা ইভেন্টে ভাগ করে ফেলছি। তো 5টা ইভেন্টে ভাগ করে ফেলে আমরা ইভেন্ট চ্যানেলে পাঠাচ্ছি। ইভেন্ট চ্যানেল থেকে রিসিভ করে নিবে হচ্ছে আমাদের এই যে নিচের যে ইভেন্ট প্রসেসর কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো রিসিভ করে নেবে। তো এরা কিভাবে কাজ করবে সেটা আমাদের জানার বিষয় নাই। আমরা শুধু দেখি যে চেঞ্জ অ্যাড্রেস এই ইভেন্টটা রিসিভ করলো হচ্ছে আমাদের কাস্টমার প্রসেসর। এটা তো আমাদের নিজেদের ডিসিশন আসলে যে কোন প্রসেসর আমি দিয়ে কোন কাজটা করব আর কি। তারপর হচ্ছে ক্যালকুলেট কোড, যখন রিক্যালকুলেশন করতে হবে সেই কাজটা করবে হচ্ছে কোড প্রসেসর। এরকম যার যার কাজ সে সে করতে থাকবে। এখন একটা বিষয় দেখো, একটা তীর আছে, মানে নর্মাল একটা তীর আছে, আবার হচ্ছে ডট ডট দিয়ে কয়েকটা তীর দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, মানে বোঝাচ্ছে যে ইভেন্ট মিডিয়েটরের কাছ থেকেই এই প্রসেসিং ইভেন্ট গুলা আসতেছে হচ্ছে ইভেন্ট চ্যানেলে। এইটা বোঝাচ্ছে হচ্ছে একটানা যে তীরটা আছে সেটা দিয়ে। আর ডট অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে আমাদের এই যে ইভেন্ট গুলা, এই ইভেন্ট গুলা কোনটা কোন ইভেন্ট প্রসেসরের কাছে যাচ্ছে সেইটা আরেকটু ম্যাপিং করে দিয়েছে আর কি। তো এটা গেল আমাদের আরেকটা বিষয় আছে যে আমরা দেখতে পাচ্ছি যে রিক্যালকুলেশন কোড আর আপডেট ক্লেম এই দুইটার উপর একটা সিঙ্গেল বার আছে, বাকিগুলার কিন্তু উপরে আলাদা আলাদা বার আছে। এইটার মানে হচ্ছে আসলে এই রিক্যালকুলেশন কোড আর আপডেট ক্লেম এই কাজ দুইটা আমরা একই সাথে করতে পারি, এইটা বোঝাচ্ছে। তো আমরা যখন ডিজাইনটা করব, আমাদের যদি দেখি আমরা কোনো মাল্টিপল স্টেপ একই সাথে প্যারালালি আমরা আহ, কাজ করতে পারি, তখন আমরা এরকম সিঙ্গেল বার দিতে পারি। আর আলাদা আলাদা যেগুলা, এগুলো আসলে বোঝাচ্ছে যে সিরিয়ালি করতে হবে। আগে চেঞ্জ অ্যাড্রেস হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, এরকম আর কি। আচ্ছা, এখন আমরা আরেকটা ফিগার দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে টপোলজিটা আছে, ব্রোকার টপোলজি, সেইটার ফিগার। তো এখানে আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি যে মাঝে একটা ইভেন্ট চ্যানেল আছে, একটা মানে কয়েকটা ইভেন্ট চ্যানেল আছে, আর ইভেন্ট প্রসেসর আছে। তো এখানে কিন্তু আমরা ফিগার থেকেই দেখতে পাচ্ছি যে আমাদের কোনো আসলে সেন্ট্রাল মিডিয়েটর এখানে নাই। তো এখানে মেইনলি দুই টাইপের কম্পোনেন্ট, একটা হচ্ছে ইভেন্ট চ্যানেল আর ইভেন্ট প্রসেসর। তো কাজ যেটা হবে যে এখানে আমাদের কোনো মিডিয়েটর আলাদা প্রসেসিং ইভেন্টে ভাগ করবে না। এখানে আমরা জিনিসটা কেমন ভাবে ডিজাইন করতে চাই যে যদি কোনো বড় ইভেন্ট থাকে, আমরা স্টেপ মানে সিকোয়েন্সিয়ালি চেইনিং করবো আর কি। ধরো আমার ইভেন্টটা রিসিভ হচ্ছে এখানে, রিসিভ হওয়ার পরে প্রথম যে ইভেন্ট প্রসেসরটা আছে যার কাজটা সবার আগে করতে হবে, সে কাজটা কমপ্লিট করবে। করার পরে সে তার আউটপুটটা আবার পরবর্তীতে যে ইভেন্ট চ্যানেলটা আছে তার কাছে পাঠাবে। আর ওই ইভেন্ট চ্যানেলটা এখন যদি প্রয়োজন হয় যে একই সাথে দুইটা ইভেন্ট প্রসেসরের কাছে ওকে পাঠাইতে হবে, তাহলে সে একই সাথে দুইটাকে পাঠাইলো। আবার এমন আচ্ছা, তিনটাকে পাঠাইলো, এই যে এখানে তিনটাকে পাঠাচ্ছে আসলে ইভেন্ট চ্যানেল থেকে। তাহলে ওই তিনজন আবার রিসিভ করলো, করে দেখা যাবে যে এদের কাজ যেটা হচ্ছে এরা আবার আমার এই ইভেন্ট চ্যানেলের কাছে পাঠিয়ে দিবে। তারপরে ধরো যার যখন প্রয়োজন হবে সেইভাবে মানে সিকোয়েন্সে মানে যতটুকু কানেকশন দরকার হবে, যদি চেইনিং এর প্রয়োজন হয় তাহলে চেইনিংটাও এখান থেকে হবে। আর যদি চেইনিং এর প্রয়োজন না হয় তাহলে তো সরাসরি আউটপুট আমরা পেয়ে যাবো আর কি। তো এইটা হচ্ছে বিষয়। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের কোনো সেন্ট্রাল মিডিয়েটর নাই, আর আমাদের সিকোয়েন্সিয়ালি মূলত কাজগুলো হইতে থাকে। এইটা হচ্ছে ব্রোকার টপোলজির সাথে মিডিয়েটর টপোলজির পার্থক্য। আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু এখানে কোনো সেন্ট্রাল মিডিয়েটর নাই, তাহলে আমরা বুঝতে পারতেছি যে মোটামুটি যে যদি সিম্পল টাইপের ইভেন্ট থাকে, সেই ইভেন্ট গুলাকে আসলে আমরা ম্যানেজ করার জন্য আমাদের ব্রোকার টপোলজি আমরা ব্যবহার করতে পারি, কম্পারেটিভলি সিম্পল আর কি। তবে দেখা যাবে একই ইভেন্ট হয়তো আমরা সেন্ট্রাল মিডিয়েটর দিয়েও ডিজাইন করতে পারি, আবার আমরা ব্রোকার টপোলজি দিয়েও ডিজাইন করতে পারি। তবে এই তখন হচ্ছে আমাদের ডিজাইনে কিছু চেঞ্জ আসবে, বা আমরা কিভাবে জিনিসটা ম্যানেজ করব এইটার প্ল্যানিং এ কিছু চেঞ্জ আসবে। কিন্তু দেখা যাবে যে কিছু ইভেন্ট আছে আমরা চাইলে দুই ভাবেই আমরা ডিজাইন করতে পারি, মানে আমাদের কাছে দুইটা অপশন আছে আর কি। আর কম্পারেটিভলি হচ্ছে এখানে একটু মানে আমাদের তো যেহেতু কম্পারেটিভলি সিম্পল টাইপের ইভেন্ট থাকে সেই টাইপ মানে অলরেডি বললাম আর কি। ধরো আগের এক্সাম্পলটাই যদি আমরা চিন্তা করি, ধরো একটা ই কমার্স অর্ডার প্লেস হয়েছে, তখন প্রথম হচ্ছে যে অর্ডারটা আসলে সঠিক ইউজার থেকে আসছে কিনা সেই কাজটা হয়তো এ চেক করলো। তারপরে এ চেক করবে যে এবার স্টকটা আছে কিনা, মানে ওই প্রোডাক্ট যেটা অর্ডার এসছে ওই প্রোডাক্ট আসলে স্টকে আছে কিনা। থাকলো তাহলে আবার আউটপুট দিয়ে দিবে। তারপরে হয়তো এখানে চলে যাবে, ঠিক আছে স্টক আছে, তাহলে কাস্টমারকে মানে অর্ডারটা প্লেস করে দাও। প্লেস করার পরে অর্ডার কনফার্ম হয়ে হয়তো আমাদের কাজটা শেষ হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে। আর আমাদের ইভেন্ট প্রসেসর কম্পোনেন্টের আগের যে কথাটা ছিল যে আমাদের প্রত্যেকটা ইভেন্ট প্রসেসর আসলে একটা করেই ইভেন্ট নিয়ে কাজ করবে, সেই কথাটা এই ক্ষেত্রেও প্রযোজ্য। আর এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে স্টক স্প্লিট। এটার এক্সাম্পল দেওয়া আছে। তো স্টক স্প্লিট আসলে একটু জটিল বিষয়, এইটা নিয়ে আর কথা বলছি না আমি। তো মানে কনসেপ্টটা জটিল আর কি। কিন্তু জাস্ট চিন্তা করে রাখো যে ধরো এইটা আমাদের ওই আমরা স্টক প্লেস যে অর্ডারটা ছিল ওইটা নিয়ে আমি বলি। যে ধরো আমাদের ইভেন্টটা প্রথমে ইনিশিয়াল ইভেন্টটা আসবে, তারপর হচ্ছে প্রথম ইভেন্টটা চেক করবে যেটা সঠিক ইউজারের কাছ থেকে আসছে কিনা। তারপরে হচ্ছে পোর্টফোলিও বা ব্যালেন্সে চেক করবে যে ব্যালেন্সের টাকাটা আছে কিনা। তারপরে দেখবে যে আমাদের যে রুলস গুলা মানার কথা সেইগুলা মানছে কিনা। ঠিক আছে। তো এরকম একটা চেইন থাকবে বা রিলে সিস্টেম, রিলে দৌড়ের কথা তোমরা মনে করতে পারো। রিলে দৌড় কোনটাকে বলে, যে পাঁচজন দৌড়াবে, একটা টিমে পাঁচজন, কিন্তু ধরো প্রথম 1 কিলোমিটার একজন দৌড়াবে, তারপরে তার হাতে একটা রিলে মানে তার কাছে একটা ধরো স্টিক মতো থাকে। তো ওইটা আসলে সে রিলেটা হচ্ছে মানে সেকেন্ড জনের কাছে দিয়ে দিবে। তারপর ওই দ্বিতীয় যে কিলোমিটারটা আছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন দৌড়াবে।
তারপর তৃতীয় কিলোমিটার দৌড়াবে হচ্ছে যে থার্ড পার্সন সেইভাবে। তো এখানে আমাদের এই যে ইভেন্ট প্রসেসর গুলো কি হচ্ছে, এই ইভেন্ট প্রসেসরটা প্রথমে ইনিশিয়াল ইভেন্টটা রিসিভ করলো, তারপরে সে তার কাজটা করলো, করে সে রেজাল্টটা আবার পাঠিয়ে দিল পরের ইভেন্ট চ্যানেলে। এরপরে সেই ইভেন্ট চ্যানেল থেকে আবার এ রিসিভ করলো। এইভাবে আমাদের চেইনিংটা যেভাবে প্রয়োজন, আর মানে যার যে স্টেপে দরকার সে ইভেন্টটা রিসিভ করবে আর ওই ইভেন্টটা সে প্রসেস করবে। এইটা হচ্ছে আমাদের ব্রোকার টপোলজির বিষয়। আর এখন এমন একটা কেস হইতে পারে যে ধরো আমরা একটা ইভেন্ট প্রসেসর রাখছি, যে তার থেকে আউটপুট কেউ রিসিভ করছে না। তো এইটা কোন ক্ষেত্রে হইতে পারে, মানে ধরো এমন একটা বিষয় যে তুমি হচ্ছে কিছুটা প্রসেসিং করে রাখছো, মানে ধরো তোমার কি বলা যায়, আচ্ছা তুমি হচ্ছে তোমার কিছু প্রোডাক্ট হচ্ছে সিলেক্ট করতে পারো, ঠিক আছে? ধরো এমন একটা অপশন তোমার ই কমার্স ওয়েবসাইটে আছে যে তুমি কিছু প্রোডাক্ট সিলেক্ট করে রেখে দিতে পারো, ফেভারিট আইটেম হিসেবে রেখে দিতে পারো। কিন্তু ওইটার স্টক শেষ হইলে, মানে ওইটা যদি আর ওয়েবসাইটে অ্যাভেলেবল না থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই অপশনটা হয়তো তোমার ওয়েবসাইটে শুরুতে নাই। তার মানে ওই ইভেন্টের যে আউটপুটটা, এটা আর কোনো ইভেন্ট রিসিভ করছে না। কিন্তু এটা ইউজফুল, কিরকম ইউজফুল, যে তুমি ইন ফিউচার যদি এমন ফিচার আনো যে তুমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করে রেখেছো, ওইটা যদি স্টকে না থাকে, তাহলে তুমি ওই সেলারের কাছে রিকোয়েস্ট দিতে পারবা যে আমার একটা এই প্রোডাক্ট দরকার, এই শার্টটা আমার দরকার, এখন তুমি এটা আবার রিস্টক করো। এই রিকোয়েস্টটা হয়তো তুমি দিতে পারবা, এই ফিচারটা হয়তো তুমি নেক্সট ভার্সনে আপডেট করলা। তো এইভাবেই হচ্ছে আমাদের এই যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা, এই যে আমাদের স্কেলেবিলিটিটা এইভাবে প্রোভাইড করে যে আমরা অনেকগুলো ইভেন্ট প্রসেসর রাখতে পারি, কিন্তু ওই কিছু কিছু ইভেন্ট প্রসেসর হয়তো তাদের যে আউটপুটটা, এটা অন্য কোনো ইভেন্ট প্রসেসর হয়তো রিসিভ করছে না, কারণ ওই ইভেন্ট প্রসেসরের যে আউটপুটটা, এটা হয়তো আমরা পরবর্তীতে ব্যবহার করবো আর কি। ওই যে যেমন বললাম যে শুরুতে তুমি হয়তো সেলারকে রিকোয়েস্ট দিতে পারছো না, কিন্তু তুমি সেভ করে রাখতে পারতেছো। তাহলে সেভ করে রাখলে এর পরে যখন তুমি ওইটার ক্যাপাবিলিটি বাড়াইতে চাও, তখন ওই নতুন ফিচারটা অ্যাড করার সময় তুমি ওই যে সেভ আইটেম গুলো আছে ওগুলো তুমি রিসিভ করবে আর কি। এটা হচ্ছে বিষয়। এবার একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম, যে একটা কাস্টমার ওই যে রিলোকেশন করছে আরেকটা স্টেটে, ওই সেম ইভেন্টটা আমরা দেখেছিলাম যে ওইটা মাল্টিপল স্টেপ প্রয়োজন, আর ইভেন্ট মেডিয়েটর দিয়ে আমরা কিভাবে এটা সলভ করতে পারি বা ডিজাইন করতে পারি। এখন ওই একই ইভেন্টটাকে আমরা ব্রোকার টপোলজি দিয়ে কিভাবে সলভ করতে পারি সেটা এখন দেখবো। তো ব্রোকার টপোলজিতে যেহেতু শুধুমাত্র ইভেন্ট চ্যানেল আছে আর ইভেন্ট প্রসেসর আছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিগারেও শুধু এই দুইটা কম্পোনেন্টই আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে তো ফ্লো থাকবে, ইভেন্টের ফ্লো থাকবে, ধরো একটা ইভেন্ট প্রসেসর তার আউটপুটটা আর একটা ইভেন্ট প্রসেসরকে হয়তো দিবে। তো এইটা কিভাবে ডিজাইন করবো, এটা একদম আমাদের নিজেদের ডিসিশন, কিন্তু মূল আইডিয়াটা দেখানো হচ্ছে আর কি। যেমন ধরো শুরুতে আসছে যে ইউ মুভ, মানে কাস্টমার মুভ করেছে, তারপরে কাস্টমার হচ্ছে আসলে রিকোয়েস্ট দিয়েছে যে আমি অন্য স্টেটে মুভ করেছি, এখন আমার এগুলা তোমরা আপডেট করো। তো কাস্টমার প্রসেস একটা ইভেন্ট আছে সবার উপরে, ওই কাস্টমার প্রসেস ইভেন্টটা যে অ্যাড্রেসটা চেঞ্জ করছে, অ্যাড্রেসটা চেঞ্জ করে এই আউটপুটটা ওই ইভেন্ট চ্যানেলের কাছে পাঠিয়ে দিচ্ছে। আর মানে কি, তার মানে ও কিছুটা কাজ করে, ধরো 90% কাজ বাকি আছে, ওই চেঞ্জড ইভেন্টটা এখানে পাঠাচ্ছে, আবার ওর আউটপুটটাও পাঠাচ্ছে। তো এরপর থেকে রিসিভ করলো হচ্ছে আমাদের ওই যে কোড প্রসেস, মানে মান্থলি কত টাকা দিতে হবে, আর কি ক্লেমস প্রসেস, মানে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট যদিও দাবি করে তাহলে কত টাকা দিতে হবে, এই প্রসেসিংটা। এই দুইটা ইভেন্ট প্রসেসরের কিন্তু অ্যাড্রেসটা প্রয়োজন, কারণ হচ্ছে কোন স্টেটে গেছে এইটা ইনফরমেশন না থাকলে তো এরা কাজ করতে পারবে না। তো এই বিষয়টাই হচ্ছে ওরা আপডেটেড স্টেট অ্যাড্রেসটা নিয়ে কাজ করে ফেলতেছে।
তারপরে ও আপডেট মানে ক্লেম আপডেট করে অ্যাডজাস্টমেন্টের কাছে দিয়ে দিচ্ছে, আবার কোড আপডেট করেও রিক্যালকুলেশন করে যখন ও মানে কোড বা মান্থলি যে পেমেন্টে এটা ক্যালকুলেশন করে দিচ্ছে তখন ওর কাজ শেষ হয়ে যাচ্ছে। আবার একটা বিষয় হচ্ছে এই যে নোটিফিকেশনও আমরা দিতে পারি, অথবা চাইলে অ্যাডজাস্টমেন্ট প্রসেস মানে কি আসলে পুরা কাজটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আর কি। তবে এখানে দেখার বিষয় হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি কাজটা হবে, যে এখান থেকে এভাবে আসছে, তারপরে এভাবে আসছে, তারপরে এভাবে আসছে, এরকম আর কি। তবে একই আউটপুট কিন্তু মাল্টিপল ইভেন্ট প্রসেসরও রিসিভ করতে পারে, যেমন আমাদের ক্লেইমস আর কোড, ওরা দুইজনই ওদের আপডেটেড অ্যাড্রেসটা দরকার তাই ওরা নিয়েছে আর কি। তাহলে মূল বিষয়টা হচ্ছে একই ইভেন্ট আমরা দেখলাম যে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা একটা সেন্ট্রাল মিডিয়েটর দিয়েও ম্যানেজ করতে পারি। আবার আমরা চেইনিং এর মাধ্যমে, চেইনিং মানে কি, হচ্ছে এর কাজটা ও করে পরের জনকে দিচ্ছে, তারপরের কাজটা পরের জনকে দিচ্ছে, এইটা আহ, এই জিনিসটাকে বলা হয় চেইনিং আর কি। তো এভাবেও আমরা কাজটা করতে পারি, আমাদের যখন যেটা সুইটেবল মনে হবে আমরা একটু মানে যুক্তি সহ আমাদের এটা ব্যাখ্যা করতে হবে যে কেন আমি ব্রোকার টপোলজি নিলাম বা কেন আমি হচ্ছে সেন্ট্রাল মিডিয়েটর নিলাম আর কি। আর শুরুতে তো ধরো যদি বলে না দেয় যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার নিতে হবে, সেক্ষেত্রে তো একদম প্রথমেই বলতে হবে যে ইভেন্ট ড্রিভেন আমি কেন নিচ্ছি আর কি, স্টেপ বাই স্টেপ আর কি। আর যদি বলে যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার নিতে হবে কিন্তু কোন টপোলজি নিচ্ছ এটা তুমি বলো, তখন বলতে হবে যে আমি এই টপোলজি নিচ্ছি, এই কারণে নিচ্ছি। এখন কিছু হচ্ছে কনসিডারেশন আছে, যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার আমরা তো বুঝতে পারছি যে হচ্ছে যখন একটু মানে স্কেলেবিলিটিটা প্রোভাইড করে, আমরা যখন আমাদের ইন ফিউচার আমরা নতুন ফিচার প্রয়োজন হবে তখন আমাদের এইটা ইউজফুল। তবে এটার একটু বিষয় আছে যে আমাদের যেহেতু ওই এখানে দেখো বিষয় আছে কিছু, যে যেহেতু মেসেজ পাসিং হচ্ছে তাই না, এই যে কাস্টমার প্রসেস ও স্টেটটা আপডেট করে, স্টেট অ্যাড্রেসটা আপডেট করে পরের ইভেন্ট প্রসেসরদের কাছে দিচ্ছে। তো এই যে মেসেজ পাসিং হচ্ছে এই কারণে হচ্ছে ওই আমাদের ইভেন্ট প্রসেসর গুলো সবসময় রেডি আছে কিনা বা ঠিকঠাক রেসপন্স রিসিভ করতে পারতেছে কিনা, এই ধরনের কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আর কি, মানে একটা চেকিং রাখতে হবে যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। কারণ আমি যদি এই চেকিং গুলো না রাখি তখন দেখা যাবে যে ও আগের প্রসেসটার মানে আগের রেজাল্টের জন্য ওয়েট করতেছে, অথবা রেজাল্ট চলে আসছে ও রিসিভ করতেছে না, এই ধরনের বিষয় হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে যে ধরো আমাদের যদি একটা ট্রানজেকশন টাইপের ইভেন্ট হয়, অ্যাটমিক ট্রানজেকশন টাইপের ইভেন্ট, মানে ধরো ব্যাংকের লেনদেন এই টাইপের, তো তুমি ধরো একটা অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে আরেকটা অ্যাকাউন্টে প্লাস করবা, মানে ধরো কাস্টমার কাস্টমার বির কাছে 1,000 টাকা ট্রান্সফার করতেছে। তো এই ধরনের বিষয়গুলা খুব কেয়ারফুল থাকতে হয় যে আসলে আমার মানে প্রত্যেকটা প্রসেসের মধ্যে অ্যাটমিসিটি আছে কিনা, যে পুরা প্রসেসটাই একবার ঠিকঠাক ভাবে কমপ্লিট হইতে হবে। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা একটু সেনসিটিভ আর কি। কারণ আমাদের এই যে মেসেজ পাসিং আছে, অনেকগুলা আলাদা আলাদা ইভেন্ট প্রসেসর আছে, তো এখানে একটু বেশি কেয়ারফুল থাকতে হয়। আর ওই ধরনের ইভেন্টের ক্ষেত্রে একটা নাম আছে হচ্ছে সাগা প্যাটার্ন। তো ওই দেখা যাচ্ছে আমরা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারে ওই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমরা চাইলে সাগা প্যাটার্নটা ব্যবহার করতে পারি। তবে সাগা প্যাটার্ন আসলে আমাদের সিলেবাসে নাই, আমাদের বর্ণনাও দরকার নাই, জাস্ট এটুকু জেনে রাখো যে আমাদের অ্যাটমিক টাইপের ট্রানজেকশন হইলে আমরা সাগা প্যাটার্নটা আমাদের ওই অ্যাটমিক ট্রানজেকশন গুলো হ্যান্ডেল করতে ভালো কাজ করে আর কি। তারপর হচ্ছে আমাদের ধরো এই যে মেসেজ পাসিং যেহেতু হচ্ছে, তেমন যদি হয় যে আমাদের ইভেন্ট চ্যানেলে কোনো একটা প্রবলেম হইলো, তো সেই প্রবলেম হইলে আমাদের তো আবার রিকানেক্ট করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হয় আর কি। এখন আহ আরেকটু কিছু ওই সেম যেটা কনসিডারেশন গুলো তার আর একটু বিস্তারিত ব্যাখ্যা আমাদের এই ডক ফাইলটাতে আছে, এখান থেকে একটু দেখাই।
এখানে একটা ওই যে ল্যাক অফ রেসপন্সিভনেস, এটা তো বলা হয়ে গেছে যে মেসেজ গুলা ডিলে হইতে পারে অথবা লস্ট হইতে পারে। তারপর ব্রোকার ফেলিয়ার হইলে ওই ফেলিয়ার হ্যান্ডলিং লজিকটা খেয়াল রাখতে হবে আমাদের। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখানে অনেকগুলা পার্ট আছে, এখানে এটা আসলে যে কোনো ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারেরই একটা বিষয়, যেহেতু অনেকগুলা পার্ট আছে, এই সবগুলা পার্ট আসলে সবসময় রিচেবল কিনা বা সবসময় ফাংশনিং কিনা এই বিষয়টা একটু খেয়াল রাখতে হয়। তো এখানে একটা ওই যে এক্সাম্পল দেওয়া আছে যে একটা কাস্টমার ই কমার্স অর্ডার প্লেস করতেছে। তো এখানে ওই অর্ডারটা তো আমরা জানি আসলে অনেক কিছু চেক করতে হয় যে ইনভেন্টরি বা স্টকে আসলে আইটেমটা আছে কিনা, তারপর পেমেন্টটা আসলে করছে কিনা, যদি ক্যাশ মানে যদি ওই অনলাইনে পেমেন্ট করে। তো এখানে অনেকগুলা বিষয় থাকে। তো এই যে বিষয়গুলা মেনটেন করে মানে অটোমেসিটি এখানে লিখেছে যে নো অটোমেসিটি, বিষয়টা এমন না যে অটোমেসিটি থাকবে না। বিষয়টা হচ্ছে এমন যে ডিফিকাল্ট টু ম্যানেজ অটোমেসিটি অ্যাটমিসিটি। তো মানে ডিফিকাল্ট হইতে পারে, আমাদের এক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে আর কি। যেহেতু একটা সিঙ্গেল ট্রানজেকশন হচ্ছে একবারে আমরা একটা ইভেন্ট প্রসেসর দিয়ে করতেছি না, কাজ যেহেতু ভাগ ভাগ করে দিচ্ছি আর কি। তবে এটা যে করা যাবে না এমন না, এটা করা যাবে, এবং এই জন্য এই ইভেন্ট গুলো এসছে, কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে যে অ্যাটমিসিটিটা যেন থাকে আর কি। তো আর এই আমাদের এই এই ধরনের অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট আছে এই ধরনের ট্রানজেকশনের ক্ষেত্রে আসলে আমরা সাগা প্যাটার্নটা মানে কনসিডার করতে পারি, যেগুলো একটু লং রানিং, মানে একটু বড় সাইজের, কিন্তু আবার অ্যাটমিসিটি মানে ডিজার্ভ করে বা রিকোয়ারমেন্ট আছে। তো আবার আমরা কিছু এক্সাম্পল দেখি যে তাহলে কোন কোন ক্ষেত্রে ইডি এটা আরেকটু বেশি সুইটেবল হইতে পারে। আর সেটা হচ্ছে, ধরো আমাদের সার্ভিস যেগুলো আছে বা ফিচার যেগুলো আছে, আমাদের আলাদা আলাদা ইভেন্টের জন্য আলাদা আলাদা রিয়েক্ট তারা করতে পারবে। ধরো ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাকিং। তো ইউজারের অ্যাক্টিভিটি মানে ধরো আমরা একটা ওয়াকিং ডিভাইস, মানে হচ্ছে আমরা একটা স্মার্ট ওয়াচ তৈরি করেছি। তো ওর আমাদের ইউজার আসলে হাঁটছে কিনা, এই যে মুভমেন্টটা আমরা ধরো ট্র্যাক করতে চাচ্ছি, বা তার লোকেশনটা কতটা মুভ হচ্ছে, এই যে আমরা এটা ট্র্যাক করতে চাচ্ছি। তো একটা সেন্সর ডেটা নিয়েই কিন্তু আমাদের আলাদা আলাদা ইভেন্ট প্রসেসর আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবে। সেইটা আসলে বলতেছে যে আমাদের সার্ভিসগুলো আসলে ইন্ডিপেন্ডেন্ট আছে, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তারপর মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যে যে ক্ষেত্রে ব্যবহার হয়, সেই ক্ষেত্রগুলাই আসলে আমরা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার ব্যবহার করতে পারি। কিন্তু মাইক্রো সার্ভিসের কিছু বাড়তি সুবিধা হয়তো থাকতে পারে, যে লোজ কাপলিংটা আমরা পেতে পারি আর কি। তারপরে আমাদের ধরো ওই যে নিউ ফাংশনালিটি প্রয়োজন হইতে পারে, মানে স্কেলেবিলিটিটার যে বিষয়টা, যে আমরা নতুন নতুন সার্ভিস আমরা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারটা সুইটেবল। তা ওই এক্সাম্পলটাই জাস্ট আরেকটা এক্সাম্পল আছে, তোমরা এটা একটু রিডিং করে নিও, এটা আর নতুন কিছু এখানে নাই। তো আর আমাদের মূল সুবিধা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস প্রসেসিং কাজ করে, যে ধরো দুইটা পার্টি এট এ টাইমে মানে প্রেজেন্ট থাকতে হবে এমন কোনো বিষয় নাই। আবার হচ্ছে স্কেলেবিলিটিটা প্রোভাইড করে আর লুজ কাপলিং প্রোভাইড করে। আসলে স্কেলেবিলিটি প্রোভাইড করতে হইলে আমাদের লুজ কাপলিংটা দরকার, টু সাম এক্সটেন্ট আমাদের দরকার। তো আসলে আমরা এতদিন ধরে দেখেছি যে যেই যে সার্ভিসে যে যে প্যাটার্নে আসলে আমাদের স্কেলেবল একটা সফটওয়্যার আমরা তৈরি করতে পারি, সব ক্ষেত্রেই দেখা যায় যে আসলে তাদের লুজ কাপলিংও আছে। তো এটা আর নতুন কিছু না। তো আজকের ক্লাসের টপিক আসলে এই পর্যন্তই। আহ, আমরা ওই যে অ্যানালাইসিস যেটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, মানে এই প্যাটার্নের যে অ্যানালাইসিসটা।